বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে আসলে লাভ টাকার হবে ক্ষতি টাকার হবে। চীন এসে দ্রুত দেশকে উন্নত করে পৃথিবীর দ্বিতীয় মহাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। অর্থনৈতিক দিক থেকে দ্বিতীয় স্থানে আছে, সামরিক দিক থেকে দ্বিতীয় স্থানে চলে যাওয়ার উপক্রম হচ্ছে তাদের। কেবলমাত্র পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে রাশিয়া ৬,০০০-এর একটু বেশি, আমেরিকার এবং অন্য সবাই মিলে ৬,০০০-এর কাছাকাছি। যুক্তরাষ্ট্রের জনগণ, যুক্তরাষ্ট্রের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলে সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে, এটা একটা আশঙ্কার কথা। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন তার নীতির ফলে যুক্তরাষ্ট্র উপকৃত হবে এবং চীন পেছনে পড়ে যেতে বাধ্য হবে। ভারত এবং আমেরিকা একসাথে হয়ে তারা আসলে চায়নার বিরুদ্ধে কিংবা চায়নাকে দমন করার যে বিষয়গুলো সেই কার্যক্রমগুলো তারা করবেন। একটা জিনিস আমরা কি উইন করতে পারবো কিনা সেটাতে যথেষ্ট সন্দিহান। চীনের অর্থনীতি অনেক শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত। দেশটাকে যে একটা বড় ধরনের বিপর্যয়ের দিকে নিচ্ছে তার কিন্তু কিছুটা অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে সেদিকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু সিমটম। আমেরিকা এবং চায়না অর্থনৈতিক যুদ্ধ, বাণিজ্যিক যুদ্ধ, এখন আমরা দেখতে পাচ্ছি কূটনৈতিক যুদ্ধ। এই দুই দেশের যুদ্ধ কিংবা এই দুই দেশের দ্বন্দ্ব তো আসলে নতুন কিছু নয়, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে আসলে লাভ টাকার হবে ক্ষতি টাকার হবে। ক্ষতি সারা পৃথিবীর হবে, লাভ এই মুহূর্তে দুই পক্ষের কেউই খুব লাভবান হবে মনে হয় না। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প আশা করছেন তিনি যে কঠোর নীতি অনুসরণ করেছেন সেটা কিছুদিন লোকের, যুক্তরাষ্ট্রের জনসাধারণ বা পশ্চিমের উপরে একটু প্রেশার, বিশেষ করে যুক্তরাষ্ট্রের উপরে অর্থনৈতিক চাপ বৃদ্ধি করলেও, চাপ সৃষ্টি করলেও, যুক্তরাষ্ট্রের দ্রব্যমূল্য কিছু বাড়লেও মানে কিছুদিন পর এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং যুক্তরাষ্ট্র লাভবান হবে। ঘটনাটা এরকম। এটা হচ্ছে ক্ষতির লাভের দিকে সম্পর্কে সংক্ষিপ্ত, কিন্তু ব্যাপারটা একেবারে সোজাসুজি। এবং নিউ ইয়র্ক টাইমস স্পষ্টভাবে এর আগে গত এক বছর ভিতরে বেশ কিছু আর্টিকেল ছাপিয়েছে, অন্যান্য পত্রিকাও ছাপিয়েছে, ইউরোপিয়ান পত্রিকাগুলো ছাপিয়েছে। এখানে ব্যাপারটা হচ্ছে স্পষ্ট, যুক্তরাষ্ট্র পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার, সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে ইউনিপোলার ওয়ার্ল্ড। এই ক্ষেত্রে এখন হঠাৎ করে ওই গরিব দেশ যেটা ছিল চীন এসে দ্রুত দেশকে উন্নত করে পৃথিবীর দ্বিতীয় মহাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। অর্থনৈতিক দিক থেকে দ্বিতীয় স্থানে আছে, সামরিক দিক থেকে দ্বিতীয় স্থানে চলে যাওয়ার উপক্রম হচ্ছে তাদের। কেবলমাত্র পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে রাশিয়া ৬,০০০-এর একটু বেশি, আমেরিকার এবং অন্য সবাই মিলে ৬,০০০-এর কাছাকাছি। কিন্তু মানে পারমাণবিক অস্ত্র থাকলে পৃথিবী ধ্বংস করে ফেলা যায়। চীনের ৩-৪-এর কাছে, তারা আরো কয়েকশো বানানোর প্ল্যান করেছে। এই হচ্ছে অবস্থা। তাদেরকে টেকনোলজির দিক থেকে, অর্থনৈতিক অবস্থানের দিক থেকে যুক্তরাষ্ট্র থেকে এক জেনারেশন, মানে কয়েক বছর, ৫-৭-১০ বছর পেছনে রাখা এবং কোন অবস্থাতেই তার একদম কাছাকাছি না পৌঁছানোর নীতি, এটা আসল কথা। এখানে বলে এখন অন্যান্য কথা বলে এই করা হচ্ছে আর কি। এখন চীনের উপরে তারা যে বেশি শুল্ক আরোপ করেছেন সেটা হচ্ছে যে তারা ভাবছেন যে এতদিন চীনকে মানে সুযোগ দিয়ে চীন পৃথিবীর কারখানায় পরিণত হচ্ছে, সারা ওয়ার্ল্ডের যত জিনিস, দ্রব্য, পণ্য তার বেশিরভাগ চীন রপ্তানি করছে, একটা বিশাল শক্তি হয়ে দাঁড়িয়েছে। এইটাকে যদি মানে এই রপ্তানি শুল্ক অতিরিক্ত আরোপ করলে, যুক্তরাষ্ট্র যদি এটা আরোপ করে এবং যুক্তরাষ্ট্রের নীতির ফ্লাউট করে অন্য কেউ যদি মানে লঙ্ঘন করে অন্য কেউ যদি ওদের সাথে বেশি সখ্যতা করতে যায়, তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিলে চীন অর্থনৈতিক দিক থেকে কিছুটা পিছনে সরে যেতে বাধ্য হবে। আর টেকনোলজির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আশা করছে যে, এবং অনেকেই তাই মনে করেন যে যুক্তরাষ্ট্র টেকনোলজির দিক থেকে এখনো চীন থেকে এগিয়ে আছেন। কিন্তু টম ফ্রিডম্যান নামে একজন অত্যন্ত অভিজ্ঞ নিউ ইয়র্ক টাইমস এর কলামিস্ট আছেন, তিনি চীনের কোনো ফ্যান না, তিনি যুক্তরাষ্ট্রের অত্যন্ত হার্ডকোর সমর্থক। কিন্তু তিনি বলছেন চীন একেবারে এমন একটা অবস্থানে এসছে এআই টেকনোলজিতে, এই দুইশের সহযোগিতা প্রয়োজন, না হলে সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে, যুক্তরাষ্ট্র নিজেই পিছিয়ে পড়বে, এটা তার বক্তব্য। তো এখন আমরা এই অবস্থায় এসে দাঁড়িয়েছি, পাল্টাপাল্টি হচ্ছে। মানে যুক্তরাষ্ট্র ওদেরকে মোট কথা কাছাকাছি একটু দূরে রাখতে চায়,
একটু নিচু অবস্থান রাখতে চায়, সেইটা কতটা সম্ভব হবে এখন মানে বিশ্লেষকরা সে নিয়ে সন্দিহান। এতে করে যুক্তরাষ্ট্রের দ্রব্যমূল্য, যুক্তরাষ্ট্র মানে এখন ভারতে যে ভ্যান্স গেছেন, আপনি পরবর্তীতে আলোচনা করবেন, সেটার একটা হচ্ছে ভারতের সাথে বাণিজ্য বাড়ানো। এটা ছাড়া আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে অনেক যুক্তরাষ্ট্রের কোম্পানি চীনের থেকে অনেক জিনিসপত্র, টেকনোলজি মানে হাই টেকনোলজির জিনিস, সেলফোন ইত্যাদি অন্যান্য জিনিস সেখান থেকে আমদানি করে, এবং আরো অনেক জিনিস। যুক্তরাষ্ট্র সেটা অনেকাংশে ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া সমস্ত দেশ এবং এখন ভারতে বিপুল পরিমাণে উৎপাদন ক্ষমতা বাড়িয়ে সেখান থেকে আমদানির জন্য তাদেরকে উদ্বুদ্ধ করার, তাদেরকে সেই দিকে নজর দেওয়ার চেষ্টা করছে, অনেক আমেরিকান কোম্পানিকে সেই দিকে ট্রান্সফার করার চেষ্টা করছে। কিন্তু এটা তো ওভারনাইট হয় না, এটা মানে 5, 7, 10 বছর লেগে যাবে। একেবারে অত্যন্ত জরুরি ভিত্তিতেও যদি তারা চেষ্টা করে কমপক্ষে 4-5 বছর লেগে যাবে। তো এই পিরিয়ডে তো চীনের থেকে জিনিস আনতে হবে, অন্তত সবকিছু না আনুক, চীন যত টোটাল রপ্তানি করে তার 50 মানে যুক্তরাষ্ট্রে বা অন্য যুক্তরাষ্ট্রে ধরা যাক কমপক্ষে 50% এই দেশে আনতেই হবে, না হলে এই দেশের জনগণ প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং চীনে যেই দামে দেয় ভারতে তার থেকে বেশি দাম হবে, এই সম্পর্কে কোনো সন্দেহ নেই। এবং যুক্তরাষ্ট্র নিজে যদি সেম পণ্য উৎপাদন করতে চায়, যুক্তরাষ্ট্রে 5, 6, 7 কোনো 10 গুণ হতে পারে, কারণ এখানে শ্রমিকের মানে মজুরি বেশি, এখানে মানে সমস্ত কিছু এখানে বেশি, ফলে এখানে দ্রব্যমূল্য, ফলে এই যুদ্ধে শেষ পর্যন্ত অনেক পর্যবেক্ষক মনে করেন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান ইনডাইরেক্টলি কঠোর সমালোচনা করেছেন বলে তাকে মানে ফায়ার করার কথা চিন্তা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু কনস্টিটিউশনালি সম্ভবত সেখানে কিছুটা বাধা আছে, সেটা করতে পারছেন কিনা জানি না। কিন্তু এই হচ্ছে অবস্থা মোটা দাগে। যুক্তরাষ্ট্রের জনগণ, যুক্তরাষ্ট্রের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলে সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে, এটা একটা আশঙ্কার কথা। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন তার নীতির ফলে যুক্তরাষ্ট্র উপকৃত হবে এবং চীন পেছনে পড়ে যেতে বাধ্য হবে। জি, আমি একটু করিম চৌধুরীর কাছে যাব। আপনার আলোচনা আমরা শুনছিলাম, আমি একটু করিম চৌধুরীর কাছে আসলে একইভাবে জানতে চাইবো। করিম চৌধুরী, চীন, চায়না এবং আমেরিকা তো মুখোমুখি এক ধরনের আমরা দেখতে পাচ্ছি অর্থনৈতিক বাণিজ্য দ্বন্দ্ব, কূটনৈতিক দ্বন্দ্ব এখন শুরু হয়ে গেছে বেশ ভালোভাবে। চায়না কিন্তু কোনোভাবেই ছাড় দিচ্ছে না, আমেরিকা যেটাই করুক চায়না কিন্তু শক্ত হাতে দমন করার চেষ্টা করছে, কিন্তু তারাও কিন্তু পাল্টা আঘাত করছে। সম্প্রতি যে আমেরিকার সাথে ভারতের যে বৈঠকটি হলো, জেডি ভ্যান্স এবং নরেন্দ্র মোদী, আমরা শুরু থেকেই দেখে আসছি নরেন্দ্র মোদী ট্রাম্পেরও খুব কাছের ছিল, ট্রাম্প নরেন্দ্র মোদীকে বন্ধু বলে আখ্যা করছে, ভারতকে বন্ধু বলে আখ্যা করছে, এবং জেডি ভ্যান্স বলছেন যে একসাথে ভারত এবং আমেরিকা একসাথে হয়ে তারা আসলে চায়নার বিরুদ্ধে কিংবা চায়নাকে দমন করার যে বিষয়গুলো সেই কার্যক্রমগুলো তারা করবেন, তিনি অনেকটা আশাবাদী। আপনার কাছে কি মনে হয়, আমেরিকা আর ভারত এই দুজন মিলে যদি একসাথে আসলে চায়নাকে দমন করতে চায় কিংবা চায়নার বিরুদ্ধে হচ্ছে যে লাগে, তাহলে সেই ক্ষেত্রে আসলে চায়নার অবস্থান কি হতে পারে? শুনো, জামাই যখন শ্বশুর বাড়িতে যায় অন্তত একটু গাটা দেখানোর জন্য হলেও, নিজের বাহাদুরিটা প্রচার করার জন্য হলেও এক্সকিউজ মি, বেশ কিছু অসম্ভব কথাবার্তা বলে বসেন, লাগামহীন কথাবার্তা বলে বসেন। আমি ব্যক্তিগত দ্বন্দ্বে যাব না, তবে এটা সত্য আপনার প্রশ্নের যে জবাব, চীন এবং আমেরিকা যদি একত্রিত হয় আমেরিকানদের জন্য কিছুটা লাভবান হবে। তবে ইন্ডিয়া এবং ভারত এবং আমেরিকা যদি এক হয় সেই ক্ষেত্রে আমেরিকানদের জন্য কিছু লাভ হবে সাময়িকভাবে, কেননা আমেরিকানরা যে একটা বড় ধরনের গ্যাপের ভিতরে পড়বে, এইসব ট্যারিফ যুদ্ধ, পলিটিক্যাল যুদ্ধ এবং কূটনৈতিক যুদ্ধ যেটাই বলেন, এখন তো রীতিমতো স্যাংশন আফটার স্যাংশন শুরু হয়েছে। এর ফলে আমরা যারা আমেরিকায় আছি তারা কিছু ভারতকে ব্যবহার করে ভারতের সাথে যদি কোনো রকম সম্পর্কের একটা, ভারতকে সুযোগ সুবিধা দিয়ে সেখান থেকে যদি কিছু আমাদের যে সমস্ত পণ্য আমরা চীন থেকে পাই সুযোগ সুবিধা, শুধুমাত্র খেয়াল রাখবেন গুডস না, আমরা অনেক সার্ভিসও নেই, সেই সার্ভিসগুলো যদি আমরা বিশেষ করে ভারত থেকে আরো সস্তায় আনতে পারি তাহলে হয়তো কিছুটা লাঘব হবে সমসাময়িকভাবে। একটা জিনিস আমরা কি উইন করতে পারবো কিনা সেটাতে যথেষ্ট সন্দিহান। চীনের অর্থনীতি অনেক শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত এবং সেই ক্ষেত্রে যে তাদের যে উৎপাদনমুখী পরিকল্পনা এবং যে টেকসই যেটা যতটা শক্তিশালী
তাকে সহজে আপনি টেরিফ বাড়িয়েই পারবেন না। চীনের মার্কেট শুধু আমেরিকায় নয়, আমেরিকা একটা অংশ মাত্র, এবং আমেরিকা চীনের সাথে ব্যবসা করে চীনের স্বার্থে নয়, আমেরিকার নিজস্ব স্বার্থে। এই পণ্যগুলো, এই সার্ভিসগুলো অন্য কোথাও থেকে এই দামে, এই সুবিধায় পাওয়া যাবে না, যার ফলে আমরা আমাদের সাথে চীনের সাথে ব্যবসা করি। অতএব এই দ্বন্দ্বের ভিতর দিয়ে এই বলি, আমি এই শব্দটা বারবার করি, আমেরিকা, আমি কারো নাম উল্লেখ করছি না, আমেরিকা যে বুলিং একটা কালচার সৃষ্টি করছে আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তিতে মাঝে, সেই ক্ষেত্রে আমার ধারণা, কেন জানি অর্থনীতিবিদরাও বলছেন আমেরিকানরাই সাফারার হবেন। এই ট্যারিফের মূল মানি সাধারণ ভোক্তা আপনি আর আমি পে করব, এবং এই মানিটাই আবার ধনিক শ্রেণীর ট্রাম্পের যারা সাপোর্টার, ট্রাম্পকে যারা মিলিয়নস অফ ডলার ডোনেট করেছে, তাদেরকে দিয়ে দেওয়া হবে বিভিন্ন ধরনের ট্যাক্স ছাড়ের মধ্য দিয়ে। অতএব আমাদের থেকে সেটা সাক করে নেওয়া হবে, আমরা সাফারিং করব, কিন্তু একটা বিশেষ শ্রেণী আমেরিকার লাভবান হবে। অতএব দেশ লাভবান হবে না, ট্রেজারি লাভবান হবে না, এটা সত্য কথা। বরং ইনফ্লেশন এমন এক পর্যায়ে যাচ্ছে, মোহাম্মদুল্লাহ ভাই বলছিলেন যে ফেডারেল চেয়ার যে কথাটা বলছেন, এবং তাকে সেই কথা বলার কারণে অনেকটা হোয়াইট হাউসের রোশানলে পরিণত হতে, একটু আগেই দেখলাম সিএনএনে, এটা কোনো সুস্থ, এটা এক ধরনের বুলিং, তার ওন পিপলের উপরে সব জায়গায় বুলিং চালানো হচ্ছে। এই কালচারটা সৃষ্টি করে ট্রাম্প যে একটা বড় ধরনের বিপর্যয়ের দিকে যাচ্ছে, দেশটাকে যে একটা বড় ধরনের বিপর্যয়ের দিকে নিচ্ছে, তার কিন্তু কিছুটা অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে সেদিকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু সিমটম। সেই সাথে সামাজিকভাবে মানুষ কিন্তু অনেকটা বিগড়ে যাচ্ছে। আপনি দেখছেন যে তার জনসমর্থন কিভাবে হ্রাস পাচ্ছে। তো এই কথা বলবো, আপনার প্রশ্নের উত্তরে যদি বলি, এই বাণিজ্য যুদ্ধ, ট্যারিফ যুদ্ধ, রাজনৈতিক যুদ্ধ, কূটনৈতিক যুদ্ধ, যেটাই বলেন, চীনের সাথে যদি অচিরেই আমরা সেটা সমাধান করতে না পারি, আলটিমেট লুজার হব আমরা, আমেরিকান। তো সেই ক্ষেত্রে আমেরিকান জনগণকে যেটা আমরা উদ্বুদ্ধ করতে চাই, এই অবস্থা থেকে পরিত্রাণ যদি আমরা পেতে হয়, এই বুলিকে যদি স্টপ করতে হয়, এই বুলিকে যদি আমাদেরকে এই মুহূর্তে অন্তত স্টপ না করলেও নিয়ন্ত্রণ করতে হয়, উই মাস্ট প্রিপেয়ার ফর দ্য আপকামিং মিড টার্ম ইলেকশন। তাকে হোয়াইট হাউসে একঘরে করতে হবে, তার বুলিং বন্ধ করতে হবে। এমনকি সে বুলিং করতেছে দুই দলেরই যারা কংগ্রেস মেম্বার, তাদের উপরও, যে তার কথায় সমর্থন না দিলেই তাকে, তার বিরুদ্ধে সে লেলিয়ে দিবে তার ফোর্স, টাকা পয়সা, সবকিছু। তো এই যে এই বুলিং কালচার, যেটা এটা ডেমোক্রেসির জন্য যেমন বিশ্বব্যাপী হুমকি, এবং উই আর ক্রিয়েটিং অ্যান এক্সাম্পল অফ বুলিং ইন পলিটিক্স দ্যাট ডাজ নট গো অ্যালং উইথ দ্য ডেমোক্রেসি। সো আমরা যে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, আমাদের আচরণে কিন্তু এখন সেটা অনেকটা উই আর দ্য ডিক্টেটর। আপনি দেখেছেন গত সপ্তাহের যে সারা দেশব্যাপী যে বিক্ষোভ, 400 জায়গার পরিবর্তে আমার মনে হয় সারা দেশটাই জ্বলে উঠছে বিক্ষোভে। সেই ক্ষেত্রে তাকে হিটলারের সাথে তুলনা করা হয়েছে। অ্যান আমেরিকান ইলেক্টেড প্রেসিডেন্ট কম্পেয়ার্ড উইথ হিটলার, নাজিজম, এর চেয়ে সেই মেয়ের কি হতে পারে? একজন আমেরিকান, I am so much frustrated, but it is not the end. We must organize and respond in the midterm election. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।